স্বাগতম দর্শকগণ, আমি আবার আপনাদের সামনে হাজির হলাম অর্থনীতি বিষয়ে আলোচনা করার জন্য। আশা করি আমাদের আলোচনা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে এবং আমি সকলকে অনুরোধ করব আলোচনাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ একটা এপিসোডের মধ্যেও আমরা পুরো বক্তব্যটা শেষ করতে পারবো না। এটা একটা ইন্টিগ্রেটেড, মানে অনেক বড় একটা আলোচনা, কারণ আমাদের দেশের পুরো অর্থনীতি, তার মানে ইন্টিগ্রেটেড ইকোনমি, এর একটা বিভিন্ন ভাগ আছে। ইন্ডাস্ট্রিয়াল সেক্টর আছে, ব্যাংকিং সেক্টর আছে, প্রোডাক্টিভ, এগ্রিকালচার, অনেকগুলো বিষয় আছে। ওই সবগুলো বিষয়ের যোগফল করে সমস্যার কেন্দ্রবিন্দুটা কোথায় সেটাই আমরা খুঁজে দেখব। মূলত আমার বইতে আমি সেটারই অনুসন্ধান করেছি এবং আমি মনে করি যে আমি এটা একটা নতুন আবিষ্কার করতে পেরেছি। এই বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বের দেশগুলোর সমস্যা, অর্থনৈতিক সমস্যা, যদিও তার সঙ্গে রাজনীতি অবশ্যই যুক্ত আছে, কিন্তু এইখানটাকে কেন্দ্র করে অর্থনৈতিক সমস্যাটা যেটা যেভাবে আবর্তিত হচ্ছে সেটা আমি আলোচনা করব। প্রথমে যে বিষয়টা আমরা গতদিন যে জায়গাটায় আলোচনা শেষ করেছিলাম সেই জায়গা থেকে শুরু করছি, সেটা হলো যে বেকারত্ব। বেকারত্ব একটা দেশের মানুষের, একটা দেশের অর্থনীতির চরম একটা সর্বনাশা রাস্তা। বেকার যে থাকে, তার যে দারিদ্র্য, তার যে কষ্ট, সেটা এক ধরনের, আর দেশের জন্য সেটা আরেক ধরনের। যেমন একটা মানুষ বেকার থাকার অর্থ হচ্ছে সে তার যে নিজের খাদ্য সে উৎপাদন করতে পারে না। যে আলোচনাটা আমরা চালিয়ে যাচ্ছিলাম সেটা হচ্ছে ওই যে অনেকের ধারণা, বিশেষ করে সাংবাদিক যারা রাজনীতি বিষয়ে আলোচনা করতে অত্যন্ত পারদর্শী, এমনকি সারা পৃথিবীর কোথায় কী ঘটে, কার সঙ্গে কী কী সম্পর্ক, সেসব বিষয়ে তারা অনেক ভালো বোঝে। কিন্তু তারা মনে করে যে এই যে মার্কসের যে বিরাট অবদান এই পুঁজিকে ব্যাখ্যা করার ক্ষেত্রে, সেটাকে তারা মনে করে খুব সহজ একটা কথা। তার মানে তাদের একটা কথা হলো যে উদ্বৃত্ত মূল্য বিষয়টা বুঝলেই পুরো বিষয়টা বোঝা যায়। এর বাইরে শুধু মার্কস কথার পরে কথা সাজিয়ে অনেক বিশাল করে ফেলছে, কিন্তু আসলে ব্যাপারটা মোটেও তা নয়। এই যদি হতো তাহলে তার এই 20, 25, 30 পৃষ্ঠার একটা বই হলেই হয়ে যেত শুধু উদ্বৃত্ত মূল্যর বিষয়টা বলতে। উদ্বৃত্ত মূল্য যদি সিম্পল অর্থে দেখা হয় তাহলে কি দাঁড়ায়, যে একটা মানুষ উৎপাদন করবে, উৎপাদনের দুইটা অংশ থাকে। একটা হলো সে যা কিছু উৎপাদন করবে সেটা ধরা যাক 1000 টাকা, 1000 টাকার মধ্যে 500 টাকা তার রাহা খরচ বাবদ লাগবে। এটাকে বলা হয় এসেনশিয়াল লেবার বা এসেনশিয়াল ভ্যালু। তার বাইরে যেটা সেটা উদ্বৃত্ত। এখন প্রশ্ন হচ্ছে, উৎপাদনই যদি না হয়, একটা মানুষ যদি বেকার থাকে, তখন তো কোনো ভ্যালুই উৎপাদন হয় না। তখন কীভাবে এসেনশিয়াল ভ্যালু উৎপাদন করবে আর কিভাবে সারপ্লাস করবে, কিভাবে সম্ভব? তো আসল কথা যেটা এখানে খুবই গুরুত্বপূর্ণ, যে এই যে সারপ্লাস ভ্যালু হওয়ার এবং তার পরিমাপ করার যে অনেকগুলো প্যারামিটার অনেকগুলোভাবে জিনিসটাকে মার্কস দেখাইছে। কোন জায়গাতে, কোন ফ্যাক্টরিতে কীরকম হতে পারে, 10 ঘন্টা কাজ হলে কীরকম হতে পারে, সেটা 12 ঘন্টা হলে কীরকম হতে পারে, 18 ঘন্টা। কারণ পুঁজিবাদ যখন ডেভেলপ করে তখন প্রকৃত কারখানাগুলোতে এমন ঘটনা ঘটেছে যেটা মার্কস তার বইতে বিশেষভাবে উল্লেখ করেছে। মেরি নামে একটা মহিলা, 16 বছরের মহিলা, তাকে 24 ঘন্টা কাজ করানো হয়েছে। সারা দিনে 24টা ঘন্টা, 24 ঘন্টাই তাকে আটকে রেখে কাজ করানো হয়েছে। এবং হেডলাইন ছিল পত্রিকায় যে কাজ করতে করতে মারা গেছে, মৃত্যুবরণ করেছে। এটা যেমন একটা ঘটনা। তাহলে এখানে এই উদ্বৃত্ত মূল্য একরকম। আর যদি একটা মানুষকে 6 ঘন্টা কাজ করানো যায়, তার ক্ষেত্রে উদ্বৃত্ত মূল্য কি দাঁড়াবে? আবার এসেনশিয়াল ভ্যালুটা মানুষ বেঁচে থাকার জন্য যুগে যুগে
অর্থনীতির অবস্থার ভেদে নানান রকম হয়। সেক্ষেত্রে উদ্বৃত্ত মূল্য আরেক রকম দাঁড়াবে, এসেনশিয়াল মূল্য আরেক রকম দাঁড়াবে। আমরা আমাদের যে দেশের অর্থনীতির যে সমস্যা, সেই জায়গাটাকে বোঝার চেষ্টা করি। একটা বাড়িতে 10টা মানুষ আছে, তার মধ্যে যদি 3টা লোক না কাজ পায়, তাহলে কি অর্থ দাঁড়ায়? অর্থ দাঁড়ায় এই যে সারপ্লাস ভ্যালু তো অনেক পরের কথা, উদ্বৃত্ত তো অনেক পরের কথা। সে তো তার এসেনশিয়াল ভ্যালুটাই উৎপাদন করতে পারছে না। তাহলে কি দাঁড়ায়? দাঁড়ায় হলো তাকে তো আমাদের সমাজটা যেরকম, সেখানে ভাই ব্রাদার মানে ছেলে পেলে যারাই থাকুক কর্ম উপযোগী, তারা যতক্ষণ কাজ না পায়, তার যে এসেনশিয়াল ভ্যালু, তার মানে তার খাবার, পোশাক, ওষুধ সমস্ত কিন্তু পরিবার থেকে দেওয়া হয়। তার মানে 10টা লোকের মধ্যে 7টা লোক যে কাজ করে, সেই কাজ 7টা লোকে যে উদ্বৃত্ত তৈরি করে, সেই উদ্বৃত্ত থেকেও তাকে ওই 3 জনকে খাওয়াতে হয়। তার অর্থ কি? অর্থ হলো তার কাছে শেষ পর্যন্ত এসেনশিয়াল যে দরকার, যেটাকে বলা হয় এসেনশিয়াল ভ্যালু, সেটা থাকে না অনেক পরিবারের, যার ফলে তারা কোনোভাবে উদ্বৃত্ত করতে পারে না। আর যে ওই 7টা লোক যে জায়গাটায় কাজ করলো, যে কারখানায়, সেই কারখানাতেও যদি যথেষ্ট পরিমাণ উন্নত মানের প্রযুক্তি না থাকে, তাহলে তারাও উদ্বৃত্ত আহরণ করতে পারে কম। আমি মূল্য এবং উদ্বৃত্ত মূল্য, অর্থ, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। কারণ হচ্ছে যে কার্ল মার্কসের নিজের ভাষ্য অনুযায়ী এই যে প্রথম অধ্যায়, সেটাই হচ্ছে সবচেয়ে কঠিন। সেটা বোধগম্যর দিক থেকে এটাই কঠিন। এবং দাস ক্যাপিটালের ক্ষেত্রে মার্কসের কথা হচ্ছে এটা বোধগম্যতার ব্যাপারে কারোর কোনো আপত্তি করার কথা না। আমি সাধারণ শ্রমিক, তার কথা হলো সাধারণ শ্রমিকের জন্যই এটা লিখেছি। কিন্তু প্রথম অংশটা বুঝতে না পারলে বাকি জিনিসগুলো বোঝাটা বেশ কঠিন। আমরা সেই জন্য অনেক বেশি গুরুত্ব দিয়ে ওই বিষয়টা পরে আলোচনা করব। তো যে কথাটা আমি শুরুতেই বলেছিলাম, যে একটা মানুষ যে কাজ করে বা যে বেকার হয়, সেটার 2টা ইম্প্যাক্ট। একটা হচ্ছে যে সে নিজে দরিদ্র হচ্ছে, আর কি দেশ তার যে মূল্য সৃষ্টিকারী ক্ষমতা, সেই ক্ষমতাটাকে প্রতিনিয়ত ধ্বংস হতে দেখছেন। যেমন ধরেন বিদ্যুৎ উৎপাদন করার সঙ্গে সঙ্গে সেটা যদি ব্যবহার না করা হয়, সেটা আর কখনোই ফেরত আসে না, সেটা নষ্ট হয়ে যায়। সেই যে সম্পদ, সেই সম্পদটা আর কখনোই দেশ বা জাতি বা সমাজ কখনোই সেটা পেতে পারে না। আমাদের এই যে বেকারত্বের যে বিষয়টা, সেটাকে অনেক গুরুত্ব দিয়ে বোঝার দরকার আছে। একটা মানুষ যখন মালয়েশিয়া যাচ্ছে বা সিঙ্গাপুরে যাচ্ছে বা সাউথ কোরিয়া বা সৌদি আরব যাচ্ছে, তারা ওই দেশে কাজ করে, মজুরি নেয়। মজুরি নেওয়ার পরিপ্রেক্ষিতে তারা তাদের যে এসেনশিয়াল ভ্যালু, তার মানে তাকে নিজেকে বাঁচার জন্য যে অর্থটা প্রয়োজন, তার একটা ভালো অংশ তারা সেখান থেকে পায়। কিন্তু যে উদ্বৃত্তটা তৈরি হয়, সেই উদ্বৃত্তটা কিন্তু যে দেশে সে কাজ করে, যে কোম্পানিতে সে কাজ করে, সেই কোম্পানি পেয়ে যায়। সেই উদ্বৃত্ত কিন্তু আমার দেশে যদি কোনো কোম্পানিতে সে কাজ করতো, সেই উদ্বৃত্তটা কিন্তু আমার দেশে থাকতো, ওই কোম্পানির নামে থাকতো, কিন্তু দেশের সম্পদ বৃদ্ধি হতো। কিন্তু যখনই সে বাইরে যেয়ে কাজ করতেছে, সেটা হতে তার জানটা বেঁচে যাচ্ছে। সে হয়তো কিছু টাকা দেশে পাঠাচ্ছে, এখানকার বাবা মা ভাই বোনদের খাবার সেখান থেকে আসতেছে, কিন্তু অনিবার্যভাবে যেটা হচ্ছে, দেশ তার এই সম্পদ সৃষ্টিকারী ক্ষমতাটা, এই যে পটেনশিয়ালিটিটা, সেটা থেকে হারাচ্ছে। আমাদের দেশ কিন্তু তার এই শক্তিটা, এই পটেনশিয়ালিটিটাকে সে ব্যবহার করতে পারছে না। আমরা বেকারত্ব লাঘবের জন্য আর কৃষির দিকে তাকায় লাভ নাই। কৃষি আর নতুন করে জব সৃষ্টি করতে পারছে না, কাজ সৃষ্টি করতে পারছে না। সুতরাং একটাই মাত্র রাস্তা, সেটা হচ্ছে শিল্প কারখানা গড়ে তোলা। এই যেটা আরও আমরা সহজ করে বলি, কলকারখানা গড়ে তোলা। যত বেশি কলকারখানা হবে, তত মানুষের কাজের সংস্থান হবে। তো এই যে কথাটা, এটা তাত্ত্বিকভাবে মার্কস এটাকে দেখিয়েছে। সেটা হলো অর্থের পুঁজিতে রূপান্তর।
তিনি এটা দ্বিতীয় অধ্যায় ডাচ ক্যাপিটালের দ্বিতীয় অধ্যায় এটা আলোচনা করেছেন। তার মানে আমরা অর্থটাকে বুঝি সাধারণ অর্থে টাকা। একজনের হাতে হয়তো 10 লক্ষ টাকা আছে, কারোর হাতে 20 লক্ষ টাকা আছে, কারোর 2 কোটি টাকা আছে। এই যে টাকা, এই টাকাকে তিনি কখনোই পুঁজি মনে করেন না। তার মনে করার পিছনে কারণটা হলো যে এই টাকা আজীবনকাল থেকে যদি ওই পড়ে থাকে তাহলে সেটা কোনো বৃদ্ধি ঘটে না। সেই টাকা দিয়ে যদি সে 1 টন লোহা কিনে রাখে, সে লোহাও কিন্তু আর সম্পদ বৃদ্ধি করবে না। বা টাকা দিয়ে যদি 50 একর জায়গা কিনে রাখে, সেটাও কোনো সম্পদ বৃদ্ধি করবে না। যতক্ষণ পর্যন্ত সেখানে উৎপাদন কার্য না হয়, নতুন কিছু উৎপাদন হয়, পুরনো একটা কথা এই সমাজে আমাদের এই বুর্জোয়া অর্থনীতিবিদেরা বলে থাকে, সেটা হলো ভ্যালু অ্যাডিশন। আসলে ভ্যালু অ্যাডিশন হয় না। ধরেন আপনার কাছে 1 টন তুলা আছে, এই 1 টন তুলা তো কখনোই এর মধ্যে ভ্যালু অ্যাড করতে পারবে না। কি হবে? 1 টন তুলা যখন মানুষ ব্যবহার করে সুতা বানাবে, তখন নতুন ভ্যালু তৈরি হলো, নতুন জিনিস তৈরি হলো। তার অর্থ কিন্তু নতুন ভ্যালু তৈরি হলো। নতুন ভ্যালুর মধ্যে কি দাঁড়ালো? অনেকগুলো জিনিস ওর মধ্যে যুক্ত হলো। কি? যেমন ইলেকট্রিসিটি যা লাগে সেটা ওখানে যুক্ত হলো, মেশিন যা ব্যবহার করলো সেটার যে ডেপ্রিসিয়েশন সেটা যুক্ত হলো, যে কলকারখানা করার জন্য যে ইমারত তৈরি করা হয়েছিল তার যে অর্থ ব্যয় হয়েছিল সেই অর্থের সুদের টাকাটা ওখানে যুক্ত হলো। কাঁচামাল মানে ওই যে তুলা, সেই তুলাটা যখন সুতা তৈরি করতে ব্যবহার করলো, তার একটা অংশ নষ্ট হয়ে বের হয়ে চলে গেল। আর এগুলো কিন্তু সব ফিক্সড ক্যাপিটাল, মানে এইগুলোর কোনো পরিবর্তন হয় না। যে ভ্যালুটা দেওয়া হবে সেই ভ্যালুটাই থেকে যাবে। কিন্তু মানুষের যে শ্রম শক্তি, সেই শ্রম শক্তির ভ্যালু ওর মধ্যে যুক্ত হয়, যেটা হলো ভ্যারিয়েবল। সেইটা মিলে নতুন ভ্যালু সৃষ্টি করলো। নতুন যে সুতাটা তৈরি হলো, সেই সুতার মধ্যে কিন্তু যা কিছু খরচ করা হয়েছিল যুক্ত হয়ে গেছে। সেটা কিন্তু তুলা হিসেবে আর বিক্রি হবে না। এই জিনিসটা বোঝা, যদিও আমি তার আগেকার যে মূল্য সম্পর্কে মার্ক্সের যে আলোচনা সেসব আমি বাদ দিয়ে গেছি, কারণ প্রথমেই এত জটিল বিষয় নিলে হয়তো অনেকেরই মনোটোনাস হয়ে যাবেন। সেই জন্য আমি আগে এই পুঁজিটা নিয়ে আলোচনা শুরু করেছি। সুতরাং এই যে বাড়তি যে আমরা সম্পদ পাই বা আমাদের যে মূল্য, বাড়তি মূল্য যেটা পাই, সেটা কিন্তু তুলা বিক্রি করে কখনোই হবে না। ওই সুতাটা যখন বিক্রি করা হবে তখন দেখা যাবে যে এই সমস্ত যা খরচ তার থেকে বেশি দামে ওটা বিক্রি হচ্ছে। তার মানে ভ্যালু অ্যাড হয় না, নতুন ভ্যালু সৃষ্টি হয়েছে। পুঁজি তাহলে আসলে কি? ধরা যাক একটা ব্যক্তির কাছে বা আমার কাছে, আপনার কাছে 10 টন তুলা আছে অথবা পাট আছে। আপনি এই পাটটা হয়তো 10 লাখ টাকা দিয়ে কিনেছেন। সেটা বাজারে কিছুদিন পরে দামের পরিবর্তন হয়ে গেল, 10 লাখ টাকার পাট আপনি 12 লাখ টাকায় বিক্রি করলেন। এখানে কিন্তু টাকার অঙ্কে যিনি বিক্রি করলেন, কিনে বিক্রি করলেন, সেটাতে তার লাভ হলো 2 লাখ টাকা লাভ হলো। অ্যান্ড 2 লাখ টাকা লাভ হওয়া আর সম্পদ সৃষ্টি হওয়া কি এক কথা? নিশ্চয়ই না। কারণ 2 লাখ টাকা যে দাম বৃদ্ধি ঘটলো, তার পরিপ্রেক্ষিতে পাট কিন্তু ওই 10 টনই থেকে গেল, পাট বাড়লো না। কি হলো? টাকাটা এক পকেট থেকে আরেক পকেটে গেল। অর্থ, এটা হচ্ছে অর্থ। কি অর্থে ব্যবহার করা হলো? বাণিজ্য পুঁজি। অ্যাকচুয়ালি বাণিজ্যে যে অর্থটা ব্যবহার করা হয় সেটাকে পুঁজি বলা যায় না, কারণ সেটা কখনোই সম্পদ বৃদ্ধি করে না। যেমন একজন মহিলার কাছে সেই অলংকার, সে যদি রাস্তায় ভ্রমণের সময় চুরি হয়ে যায়, সেই অলংকারটা কিন্তু
যে চোর তার হাতে চলে গেল। সেক্ষেত্রেও কিন্তু ভ্যালুর কোনো পরিবর্তন হলো না। যে 10 লাখ টাকা বা 20 লাখ টাকার যে অলংকার ছিল সেই 20 লাখ টাকার অলংকারই থেকে গেল, কিন্তু হাত বদল হয়ে গেল। ঠিক একই কথা হলো ওই টাকা, একেবারেই টাকা যেটা ওই খুঁটিতে রাখা আছে, মানে মার্কস এখানে একটা মজার কথা বলছে, কৃপণের ধন কখনো বাড়ে না। টাকাটা, যে টাকাটা আপনার ঘরের মধ্যে আটকানো আছে সেটা তো কোনোভাবেই বাণিজ্যিক কাজে আসবে না, কিন্তু যে টাকাটা বাণিজ্যিক কাজে আসবে সেই বাণিজ্যিক কাজে আসার পরেও সেটা সম্পদ সৃষ্টি করতে পারবে না যদি না সে উৎপাদন কার্যক্রমে অংশ নেয়। কিন্তু সে ব্যবসায় থাকতে পারে, টাকাটা সে ওই একটা জিনিস ক্রয় করে আবার বিক্রি করতে পারে। কিন্তু এখানে মজার কথা আছে, আমরা শুধু এইটাই দেখলাম যে সে 10 লাখ টাকার জিনিস 12 লাখ টাকায় বিক্রি করলো, 2 লাখ টাকা লাভ হলো। আবার তো উল্টাটাও হতে পারে, সে 10 লাখ টাকা দিয়ে কিনলো, বাজারের দাম কমে গেল, সে 8 লাখ টাকা বিক্রি করলো, সেখানে 2 লাখ টাকা লস হয়ে গেল। এবং এগুলোকে সবগুলোকে যদি যোগ করা যায়, একটা দেশে ধরা যাক হয়তো 50টা লোক আছে, 50টা লোকের মধ্যে একজন একটাতে লাভ করলো, আবার আরেকটা লস করলো, এই সবগুলো মানুষের যোগফল কিন্তু একই থেকে যাবে। যে টোটাল সম্পদ আগে ছিল, এই লেনদেনের পরেও সেই সম্পদ থেকেই যাবে। সুতরাং এটা পুঁজি নয়, এটা পুঁজি নয়। মার্কস প্রথমে সেটা বলে নাই। সে এই যে সম্পদটা বাণিজ্যে বেড়ে যায় বা কমে যায়, এইটাকে সে বাণিজ্যের ব্যবহৃত অর্থ হিসেবে দেখেছেন। এইটাই হচ্ছে সনাতন অর্থে বাণিজ্য পুঁজি বলা হতো। এবং তিনি তার 2য় অধ্যায়ে এই কথাটা বলতেছেন যে এই যে যুক্তিটা, এটা একটা ভ্রান্ত যুক্তি। কেন ভ্রান্ত যুক্তি? তো আপাতত আলোচনাটা এই জায়গায় শেষ করে আমি আশা করব, যদি এই আলোচনা আপনার কাছে প্রাণবন্ত মনে হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন টিপে রাখবেন, যাতে করে নতুন নতুন যেসব ভিডিও আসে সেগুলো আপনারা দেখতে পারেন।